আমার বাবাকে সবাই মাফ করে দিন, বাবার ফাঁসি হলে আমি কোথায় যাব, এই কথাগুলো বলে অঝরে কান্না করছিলেন সোহেল রানার একমাত্র ছেলে। একটা ছোট্ট ছেলের মুখ থেকে এই কথা শুনলে যে কারো বুকটা একটু হলেও কেঁপে উঠবে, চোখ ভিজে আসবে। কিন্তু প্রশ্ন হলো, তবে কি ছেলের জন্য ফাঁসির আদেশ বাতিল করা হবে সোহেল রানার? আর সোহেল রানার বাবা মা, পরিবার এবং এলাকাবাসী তার বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা শুনলে আপনি একরকম অবাক হবেন। আর তার প্রেক্ষিতে হয়তো সোহেল রানা ফাঁসির রায় থেকে জামিন পেয়ে যাবেন। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা, আমি জান থেকে চাই আমার সাল আসুক। বললে আব্বু আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো। বাপ মায়ের খুললেন একটা সওয়াল আছে, আমার কাছে মাপ চাই, আমি অপরাধ করেছি। বাপ মা একটা একরকম, বাপ মা ধরেন অসুস্থ একবারে মানে পড়ে যাবে, ওর টেনশনে মানে শরীর শেষ হয়ে আছে। ফাঁসির রায়টা রামিসার হত্যাকারী সেই সোহেল স্বপ্না মুক্তি পেতে যাচ্ছে। তার সন্তানের আকুতি, তার মায়ের কান্না হাজারি, প্রাণ ভিক্ষা সবকিছুতেই এবার হৃদয় গলে গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছেন, ঘোষণা করে দিয়েছেন। আসুন না টেনে বিস্তারিত শেষ পর্যন্ত দেখতে। বাবাকে সবাই মাফ করে দিন, বাবার ফাঁসি হলে আমি কোথায় যাব, এই কথাগুলো বলে অঝরে কান্না করছিলেন সোহেল রানার একমাত্র ছেলে। একটা ছোট্ট ছেলের মুখ থেকে এই কথা শুনলে যে কারো বুকটা একটু হলেও কেঁপে উঠবে, চোখ ভিজে আসবে। কিন্তু প্রশ্ন হলো, তবে কি ছেলের জন্য ফাঁসির আদেশ বাতিল করা হবে সোহেল রানার? আর সোহেল রানার বাবা মা, পরিবার এবং এলাকাবাসী তার বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা শুনলে আপনি একরকম অবাক হবেন। আর তার প্রেক্ষিতে হয়তো সোহেল রানা ফাঁসির রায় থেকে জামিন পেয়ে যাবেন। হত্যা মামলায় গ্রেফতার হওয়া সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, এই দুজনের বিরুদ্ধে গত 7 মে রবিবার বেলা 11:30 ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। দীর্ঘ তদন্ত, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর এই রায় আসে। আদালতের এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে সোহেল রানার পুরো পরিবার সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু একই সময়ে আদালত প্রাঙ্গণের বাইরে যারা অপেক্ষা করছিলেন, নিহত শিশুর পরিবার, সাধারণ মানুষ এবং ন্যায় বিচারের আশায় আসা মানুষগুলো, তারা এই রায়কে স্বাগত জানান উচ্চকণ্ঠে। কেউ কেউ বলছিলেন অবশেষে বাংলাদেশের আইন সঠিক কাজটাই করেছে, কেউ বলছিলেন দেরিতে হলেও ন্যায় বিচার এসেছে। রামিসার বাবা কান্না ভেজা কণ্ঠে বলছিলেন, আমি আমার মেয়ের সঠিক বিচার পেয়েছি, দীর্ঘ প্রতীক্ষার পর একটি ন্যায়সঙ্গত রায় পাওয়া গেছে। এটাই ছিল তাদের সম্মিলিত অনুভূতি। এই রায় আসার পর থেকেই সারা দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা, বিতর্ক এবং নানামুখী মতামত। একদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছেন শেষ পর্যন্ত বাংলাদেশের আইন তার সঠিক বিচারটাই করেছে, একটি নিষ্পাপ জীবন নেওয়া হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, তার বিনিময়ে মৃত্যুদণ্ডই একমাত্র ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত শাস্তি। কিন্তু আরেকটি পক্ষ প্রশ্ন তুলছেন সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায়। তাদের বক্তব্য হলো, সোহেল রানা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তার ফাঁসির রায় হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু তার স্ত্রী স্বপ্না আক্তার, সে তো নিজের সরাসরি কাউকে খুন করেনি, সে তো নিজের হাতে কোনো অপরাধ করেনি, তাহলে তাকেও কেন ফাঁসির রায় দেওয়া হলো? এই প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি বিষয়কে সামনে নিয়ে এসেছে, যেটি শুধু এই মামলার ক্ষেত্রে নয়, বাংলাদেশের সামগ্রিক বিচার ব্যবস্থার জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। তাহলে চলুন আমরা আইনিভাবে বোঝার চেষ্টা করি কেন সোহেল রানার পাশাপাশি তার স্ত্রী স্বপ্না আক্তারকেও একই শাস্তি অর্থাৎ ফাঁসির রায় দিয়েছে আদালত। বাংলাদেশের দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী কেউ যদি সরাসরি কোনো অপরাধ না করেও সেই অপরাধ সংগঠনে উস্কানি দেয়, ষড়যন্ত্রে অংশ নেয় কিংবা ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের সহায়তা করে, যেমন ভিকটিমকে ফুসলিয়ে ডেকে আনা, ঘরের দরজা বন্ধ করে রাখা অথবা হত্যার সময় পাহারায় দাঁড়িয়ে থাকা, তাহলে মূল অপরাধীর যে শাস্তি, সহায়তাকারীরও ঠিক একই শাস্তি প্রযোজ্য হতে পারে। অর্থাৎ আইনের চোখে সরাসরি অপরাধীর সঙ্গে পরোক্ষ সহযোগীর শাস্তির মধ্যে কোনো পার্থক্য নেই, যদি প্রমাণ হয় যে সে সম্পূর্ণ জেনে শুনে বুঝে শুনে সেই অপরাধের সহায়তা করেছে এবং অপরাধীকে রক্ষা করার চেষ্টা করেছে। এই আইনটি আসলে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়। অপরাধ করা এবং অপরাধীকে আশ্রয় দেওয়া, এই দুটো কাজের পরিণতি আইনের ভাষায় সমান। এই মামলার তদন্তে উঠে এসেছে যে স্বপ্না আক্তার শুধু ঘটনার সময় উপস্থিতি ছিলেন না, বরং তিনি সম্পূর্ণ সচেতনভাবে, সম্পূর্ণ জেনে বুঝে তার স্বামী সোহেল রানাকে ঘটনার পর পালিয়ে যেতে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। তদন্তকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন ঘটনার পুরো বিষয়টি স্বপ্না আক্তারের জানা ছিল। সে জানতো কি ঘটছে, কেন ঘটছে এবং কোথায় যাচ্ছে বিষয়টা। তিনি চাইলেই সেই মুহূর্তে চিৎকার করতে পারতেন, প্রতিবেশী বা এলাকার মানুষজনকে ডেকে আনতে পারতেন, অথবা সরাসরি পুলিশকে খবর দিয়ে সোহেল রানাকে আইনের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু তিনি এর কোনোটাই করেননি, বরং তিনি তার স্বামীকে বাঁচাতে আইনের হাতে
হাত থেকে পালিয়ে যেতে সক্রিয়ভাবে সহায়তা করেছেন। এই একটি সিদ্ধান্তই, এই একটি মুহূর্তের পছন্দই তার পুরো জীবনের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আদালত এই সহায়তাকে দণ্ডবিধির 109 ধারার আওতায় বিবেচনা করে তাকেও সোহেল রানার সমান শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই রায় বাংলাদেশের আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে, কারণ এটি সমাজকে একটি স্পষ্ট ও কঠোর বার্তা দেয়। অপরাধ আড়াল করাও একটি গুরুতর অপরাধ এবং সেই অপরাধের শাস্তিও সমানভাবে কঠোর হতে পারে। এই রায়ের পরে গণমাধ্যম কর্মীরা ছুটে যান সোহেল রানার গ্রামের বাড়িতে। সেখানে তার মায়ের সঙ্গে কথা হয়। একজন মায়ের বুকের ব্যথা কখনো লুকানো যায় না, কোনো কারণেই সম্পূর্ণ চাপা দেওয়া সম্ভব হয় না। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি চাই আমার ছেলে ফিরে আসুক, আমরা আপিল করব। একজন মা হিসেবে এটাই সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া। নিজের সন্তান যত বড় অপরাধী করুক না কেন, একজন মায়ের কাছে সে সব সময়ই তার আদরের, তার বুকের সন্তান। সোহেল রানার বাবাও একই কথা বলেন। তিনিও তার ছেলের মুক্তি চান এবং উচ্চ আদালতে আপিল করার দৃঢ় সংকল্পের কথা জানান। পরিবারের এই অনুভূতিকে হয়তো সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু বিচারের দাঁড়িপাল্লায় একটি নিহত ন্যায় বিচারের ওজনও অনেক বেশি, অনেক ভারী। কিন্তু ঠিক এর বিপরীত একটি চিত্র দেখা যায় স্বপ্না আক্তারের পরিবারের দিক থেকে। স্বপ্না আক্তারের বাবার মুখে শোনা যায় সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ অপ্রত্যাশিত কথা। তিনি গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে সরাসরি বলেন, আমার মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছিল। সে যে অপরাধ করেছে এজন্য আমি তাকে আগেই ত্যায্য করে দিয়েছি। আদালত তাকে যে রায় দিয়েছে আমি এতে সন্তুষ্ট এবং খুশি। আমার পক্ষ থেকে তার জন্য কোনো সুপারিশ নেই, কোনো আবেদন নেই। একজন বাবার মুখ থেকে নিজের মেয়ের ফাঁসির রায়ে সন্তুষ্টির কথা শোনা, এটি অত্যন্ত অস্বাভাবিক, অত্যন্ত মর্মান্তিক এবং একটি হৃদয় বিদারক দৃশ্য। কিন্তু এটাই নির্মম বাস্তবতা। স্বপ্না আক্তারের নিজের পরিবার, তার নিজের বাবা, তিনিও তার পাশে দাঁড়াতে অস্বীকার করেছেন। অন্যদিকে সোহেল রানার একমাত্র ছেলের সঙ্গে যখন গণমাধ্যম কর্মীরা কথা বলেন, তখন সে জানায় বাবার সঙ্গে তার শেষ কথোপকথনের অত্যন্ত বেদনাদায়ক কথা। কালকে বলছে, আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। না, কখনো কোথাও কয়নি। সে বলে, আমার বাবার সঙ্গে আমার শেষবার একবারই কথা হয়েছে। সেই সময় আমার বাবা আমাকে বলেছেন, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস। এই কথাটুকু শুনলে যে কারো বুক ভেঙে যায়, চোখ ভিজে আসে। একজন বাবা কারাগারের ঠান্ডা দেয়ালের মধ্যে বসে তার সন্তানের কাছে ক্ষমা চাইছেন। এই দৃশ্য নিঃসন্দেহে করুণ এবং বেদনাদায়ক। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে জীবন তিনি নির্মমভাবে কেড়ে নিয়েছিলেন, সেই শিশুটির কাছে কি কোনোদিন মাফ চাওয়ার সুযোগ আছে? মা বাবার বুকের যে গভীর ক্ষত, সেটা কি কোনোদিন শোকাবে? কোনোদিন কি সেই পরিবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর নেই, কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের বারবার মনে করিয়ে দেয়, বিচার মানে শুধু কাগজের রায় লেখা নয়। বিচার মানে একটি ভেঙে পড়া পরিবারকে ন্যায় দেওয়া, একটি নিহত শিশুর আত্মার প্রতি সম্মান জানানো। এলাকাবাসীর মধ্যেও মত পুরোপুরি দুই ভাগে বিভক্ত। একদল প্রতিবেশী এবং স্থানীয় মানুষ সরাসরি বলছেন, সোহেল রানা যে অপরাধ করেছে তার জন্য মৃত্যুদণ্ডই একমাত্র সঠিক ও উপযুক্ত শাস্তি। তারা আরো জোরালোভাবে দাবি করছেন এই শাস্তি যেন দ্রুততার সঙ্গে কার্যকর করা হয়। তাদের যুক্তি অত্যন্ত স্পষ্ট এবং বাস্তবসম্মত। সোহেল রানা যদি কোনোভাবে জামিনে বা আপিলে ছাড়া পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে সে যে আর এই ধরনের জঘন্য অপরাধ করবে না তার কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টিও নেই। একবার যে মানুষ একটি নিষ্পাপ মানুষকে হত্যা করতে পারে, সে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জীবন বিপন্ন করতে পারে। তবে এলাকার আরেকটি অংশ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। তারা দাবি করছেন এই মামলার তদন্ত যথাযথভাবে সম্পন্ন হয়নি, সঠিকভাবে পরিচালিত হয়নি। তাদের অভিযোগ, সোহেল রানাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং প্রকৃত অপরাধী অন্য কোনো ব্যক্তি। তারা চাইছেন মামলাটি নতুনভাবে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং সোহেল রানাকে মুক্তি দেওয়া হোক। এই পক্ষের দাবিও সম্পূর্ণ উপেক্ষা করার সুযোগ নেই, কারণ বাংলাদেশে অতীতে এমন ঘটনার একাধিক নজির রয়েছে যেখানে তদন্তে গলদের কারণে নীরব। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।